নমস্কার, আমি প্রবীর। আজ আবার আমরা চলে এসেছি কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর ক্লাসে। আজকের ক্লাসে আমরা মূলত তুলে ধরব সংক্ষিপ্তধর্মী ও বিষয়মুখী প্রশ্নাবলী, অর্থাৎ অবজেক্টিভ টাইপ যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে কেশবচন্দ্র নাগের পাটিগণিতের শেষ পৃষ্ঠাগুলিতে, সেই প্রশ্নগুলির সমাধান তুলে ধরব। অর্থাৎ বিষয়মুখী প্রশ্নমালা 25 থেকে আমরা আজ সমাধান করব। তার আগে এই বইটিতে বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে, যে কিভাবে তা করা হয়েছে সেটাও তোমরা এখানে দেখতে পাবে। দেখো, একের দাগের প্রশ্নে বলা ছিল নিচের সংখ্যাগুলি 3 দ্বারা বিভাজ্য কিনা বলো। তো এখানে আমাদের রয়েছে 216, 730, 5218 এবং 71,835। এই সংখ্যাগুলির মধ্যে কোনগুলি আমাদের 3 দ্বারা বিভাজ্য সংখ্যা সেটা বোঝার জন্য আমাদের কি করতে হয় না, সংখ্যাগুলোর অঙ্কগুলোকে যোগ করে আমাদের দেখতে হবে যে 3 দ্বারা বিভাজ্য কোন কোন সংখ্যা রয়েছে বা আছে। সেই সংখ্যাগুলি হবে 3 দ্বারা বিভাজ্য। যেমন এক্ষেত্রে দেখো 2 আর 1 3, 3 আর 6 9, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য। 9 সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যায়। তো সেই কারণে এই একের দাগের 216 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য একটি সংখ্যা। আবার 730, এখানে 7 আর 3 10 আর 0 যোগ হচ্ছে, তাহলে মানে 10 হচ্ছে, 10 3 দ্বারা বিভাজ্য নয়, তাই এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে না। 5 যোগ 2 7, 7 আর 1 8, 8 8 হলো 16, তার মানে এই 5218 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য নয়। সেক্ষেত্রে এই 71,835 সংখ্যার অঙ্কগুলো যদি যোগ করি, 7 আর 1 8, 8 16, 16 আর 3 19, 19 আর 5 হলো 24, অর্থাৎ এই 71,835 সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তো এইভাবে আমাদের 3 দ্বারা বিভাজ্য বটে কি নয় তা আমাদের নির্ণয় করে নিতে হবে। তো এই গেল আমাদের একের দাগের প্রশ্নের উত্তর। আবার দেখো, দুইয়ের দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে কি বলা রয়েছে না, 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি নিচের কোনটি হবে। এক্ষেত্রে 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা সেটা কোনটা হবে না, এখানে বৃহত্তম এবং পূর্ণবর্গ। তো আমরা কি জানি না, একটা হলো 8 8 64, আর একটা হলো 9 9 81। 10,100, 10 বর্গ হলো 100, কিন্তু সেটা 3 অঙ্কের হয়ে যাবে। তাই এখানে 81 এবং 64 যদি দেখি, আমরা দুটো বড় সংখ্যা পাচ্ছি, তার মধ্যে 81 হবে সবার বড়। সবার বড় বলতে 2 অঙ্কের আর কি। তো সেই কারণে বলেছে 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত না, 9 9 81 হবে। 3 নম্বর প্রশ্নে বলছে এমন একটি সংখ্যা নির্ণয় করো যার একক, দশক ও শতক স্থানের অঙ্কগুলির সমান ও অঙ্কগুলির সমষ্টি 18। তাহলে অঙ্কগুলির সমষ্টি হবে 18, আর অঙ্কগুলো সবাই হবে সমান, অর্থাৎ একক স্থানের অঙ্ক যেটা হবে সেটাই হবে দশক স্থানের অঙ্ক, সেটাই হবে আবার শতক স্থানের অঙ্ক। তাহলে 18কে আমরা 3 দিয়ে ভাগ করবো, যেহেতু 3টে স্থানের অঙ্ক আছে, তাই 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি কত, 6। তাহলে 6 হবে এককের অঙ্ক, 6 হবে দশকের অঙ্ক, 6 হবে শতকের অঙ্ক, তার মানে সংখ্যাটা দাঁড়াবে 666। এ গেল আমাদের 3-এর দাগের যে প্রশ্ন তার সমাধান। এবার 4-এর দাগের প্রশ্নে দেখো রয়েছে 8 দশমিক, এখানে রয়েছে কি 8.76, এই 7 এবং 6-এর মাথায় আছে আবৃত দশমিক বা পৌনঃপৌনিক, বিয়োগ 5.3-এর মাথায় রয়েছে পৌনঃপৌনিক। এদের বিয়োগ ফলকে আবৃত দশমিকে প্রকাশ করতে বলেছে। তো সেই কারণে আমরা কিভাবে এর সমাধান করব সেটা দেখো, বইতেই কিন্তু করে দেওয়া রয়েছে। কি রয়েছে না, এখানে 8.76 এদের মাথায় পৌনঃপৌনিক ছিল 7 এবং 6-এর, তাই এখানে যেহেতু দুটো অঙ্ক রয়েছে তাই দুটো অঙ্কই রাখা হয়েছে পৌনঃপৌনিকে। এখানে ছিল 5.33, 3-এর মাথায় ছিল পৌনঃপৌনিক, তাই লেখা হলো কি না 5.33, অর্থাৎ দুটো 3-এর মাথায় পৌনঃপৌনিক বসানো হলো। বিয়োগ করে পাওয়া গেল কত না 3.43, এই 4 এবং 3-এর মাথায় রইল পৌনঃপৌনিক। তাহলে নির্ণীয় বিয়োগফল হলো 3.43, এই 4 এবং 3-এর মাথায় রইল পৌনঃপৌনিক। এ গেল 4-এর দাগে যে প্রশ্নটা। এবার 5-এর দাগের যে প্রশ্ন, সেখানে বলা ছিল 5-এর 6, 5-এর 8, 2-এর 9, 13/24 এই ভগ্নাংশগুলিকে মানের অধক্রমে সাজাও। তো এদের সাজাতে গিয়ে হবে, তো সেই কারণে আমাদের কি না এক্ষেত্রে বড় থেকে ছোটোর দিকে যেতে হবে। তাহলে সবচেয়ে বড়টা কীভাবে নির্ণয় করব, প্রথমে আমাদের এই হরগুলো লসাগু করে নিতে হবে, প্রথম কাজ। তো সেই কারণে এখানে লসাগু করা হয়েছে, পেয়েছি 72। তাহলে প্রত্যেকটা ভগ্নাংশকে আমাদের হরেতে কী করতে হবে না 72 করতে হবে। কীভাবে করা যাবে, এখন 5-এর 6 ভগ্নাংশটাকে তার মানে 12 দিয়ে গুণ করতে হচ্ছে, নিচে যখন 12 দিয়ে গুণ হচ্ছে তাই উপরেও 12 দিয়ে গুণ হলো কত না 60/72। দ্বিতীয় ক্ষেত্রেও তাই করলাম, পেলাম কত 45/72। এইভাবেই আমরা পেয়েছি কত, তৃতীয়টার ক্ষেত্রে পেয়েছি 16/72, আর চতুর্থর ক্ষেত্রে পেয়েছি 39/72। তাহলে এক্ষেত্রে সবচেয়ে যেটা বড় সেটা হলো কত না 60/72। তার মানে 60/72-এর মূল যে ভগ্নাংশটা সেটা ছিল 5-এর 6, তাই 5-এর 6 হবে সবার বড়। তারপরে কি পাচ্ছি না, তারপরে পাচ্ছি এখানে এই যে 45/72 পেয়েছিলাম, অর্থাৎ 5-এর 8 ভগ্নাংশ থেকে, তাহলে 5-এর 8। তারপরে যেটা পেয়েছি সেটা হলো কত না, এখানে আছে এই 39/72, অর্থাৎ 13/24 হবে। তারপর সবার ছোট হলো 2-এর 9, যেখানে পেয়েছিলাম আমরা 16/72।
তো এইভাবে আমরা অধক্রমে সাজিয়ে নিলাম, অর্থাৎ বড় থেকে ছোট হিসাবে এইভাবে আমরা অঙ্কগুলো সাজিয়ে এর সমাধান করেছি। এবার আমরা আজকে চলে যাব এই বিষয়মুখী প্রশ্নমালা 25-এর, অর্থাৎ প্রশ্নমালা 25 থেকে আমরা 15টি প্রশ্নের উত্তর তোমাদের এই বইয়েতে এবং প্রয়োজনে খাতার সাহায্য নিয়ে আমরা তোমাদের এই অবজেক্টিভ টাইপ প্রশ্নগুলো সমাধান করব। তো সেই কারণে বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর প্রত্যেককে সেই সঙ্গে বলবো অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অবশ্যই অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে, আর সেই সঙ্গে চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব রাখবে। তার সঙ্গে তোমাদের বলি, এই প্রশ্নমালাটি রাখার মুখ্য যে উদ্দেশ্য তা এই গণিত বইয়েতেই তোমাদের দেওয়া রয়েছে। কি বলেছে না, সংক্ষিপ্ত উত্তরধর্মী ও বিষয়মুখী প্রশ্নাবলী। পাটিগণিতের এটি হলো শেষ প্রশ্নমালা, কেশবচন্দ্র নাগের নবগণিতের। তো এখানে কী বলা রয়েছে না, পাটিগণিতে মূলত অখণ্ড সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ এই চারটি প্রক্রিয়ার সাহায্যেই বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান প্রণালী শেখানো হয়। কিন্তু কেবলমাত্র যান্ত্রিক পদ্ধতিতে বিষয়গুলি শেখালে শিক্ষার্থীদের সম্পূর্ণ বোধগম্য হয় না। বর্তমানে শিক্ষা পদ্ধতিতে এই বোধগম্যতার উপরেই বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সেই কারণে সংক্ষিপ্ত উত্তরধর্মী বিষয়মুখী প্রশ্নাবলীর মাধ্যমে গণিত শিক্ষার গুরুত্ব দেওয়া হয়। মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় নিয়মিত এই রকম 20 নম্বর প্রশ্ন দেওয়া হয়। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এই ধরনের প্রশ্ন দেখা যায়। এই বিষয়মুখী অর্থাৎ অবজেক্টিভ টাইপ প্রশ্নগুলি পাঠ্যক্রমের যে কোনো বিষয় থেকেই হতে পারে। পাঠ্যবস্তুর সব বিষয় যথাযথভাবে আয়ত্ত করলে যে কোনো বিষয়মুখী প্রশ্নেরই সঠিক উত্তর দেওয়া মোটেই কঠিন নয়। যে কোনো সাধারণ প্রশ্নকেই বিষয়মুখী প্রশ্নে রূপান্তরিত করা যায়। এর বেশ কিছু নমুনা বইয়ের প্রশ্নমালায় দেওয়া হয়েছে, নিচে কয়েকটি উদাহরণে দেওয়া হলো। ওইভাবে বহু প্রশ্নই তৈরি করা যায়। এর জন্য পৃথক বইয়ের প্রয়োজন হয় না, প্রয়োজন পাঠ্য বিষয় সঠিকভাবে আয়ত্ত করা। তো এই আয়ত্ত করার জন্যই আমাদের এই প্রশ্নমালা বা এই অধ্যায়ের অবতারণা করা। এখানে ছাত্রছাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত কিছু বিষয়মুখী প্রশ্নের বোধগম্যতার পরীক্ষার জন্য দেওয়া হলো, যাতে করে তারা পরীক্ষায় এই সমস্ত প্রশ্নগুলোর সঠিক উত্তর নির্বাচন করতে পারে। তাই কিছু এখানে রয়েছে এই অবজেক্টিভ প্রশ্নেরই কিছু মাল্টিপল চয়েস প্রশ্ন এবং তার সেই সঙ্গে উত্তর, সেগুলোকে আমাদের চুজ করতে হবে, অর্থাৎ নির্ণয় করতে হবে। তো সেই কারণে আমরা এই প্রশ্নগুলো যখন উত্তর করব, তোমাদের তুলে ধরব, সেখানে তোমাদের কিছু কিছু ক্ষেত্রে তার বিশ্লেষণ এবং সেই সঙ্গে এই উত্তরগুলো আমরা খাতার মাধ্যমেও তোমাদের করে দেওয়ার চেষ্টা করব, আর তার পাশে বইয়েতেও লিখে দেব। তো চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের যে এই প্রশ্নমালা বিবিধ বিষয়মুখী প্রশ্নমালা 25-এর প্রশ্নগুলির সমাধানে। এখানে দেখো, প্রথম প্রশ্নে বলেছে নিচের উক্তির মধ্যে কোনটি ঠিক কোনটি ভুল। একের দাগের প্রশ্নে রয়েছে কোনটা ঠিক এবং কোনটা ভুল। তো পরপর বলেছে পরপর যে কোনো 3টি স্বাভাবিক সংখ্যার গুণফল 6 দ্বারা বিভাজ্য। এটা সত্য। পরপর যদি 3টে স্বাভাবিক সংখ্যাকে আমরা গুণ করে থাকি, তাহলে সেটা 6 দ্বারা বিভাজ্য হবে। সেটা প্রথম থেকেই হতে পারে, আবার মাঝ থেকেও হতে পারে, পরপর কিন্তু 3টে সংখ্যা হতে হবে, তাদের গুণফল সবসময় 6 দ্বারা বিভাজ্য হয়। এটা সত্য। তাহলে এখানে লিখতে পারি আমরা সত্য, এটা হবে সত্য। এবার দেখো রয়েছে নির্ণীয় গসাগু। ভগ্নাংশের গসাগু সমান কি হয় না, লবগুলির লসাগু বলেছে বাই হরগুলির গসাগু বলছে। এটা কিন্তু এই তথ্যটি ভুল দেওয়া হচ্ছে, অর্থাৎ এটা হবে মিথ্যা বা ভুল, এটা হবে ভুল। তাহলে আগেরটা সত্য বা ঠিক, এটা কিন্তু ভুল এই দুয়েরটা। 3এরটাতে কি বলা রয়েছে, 3-এ বলা রয়েছে লসাগু। লসাগু সমান সমান কি না, লবগুলির লসাগু আর হরগুলির গসাগু, এটি সঠিক, এটা হবে সঠিক, অর্থাৎ ঠিক বা সঠিক লিখতে পারি। আর এখানে এই যে বলেছিল গসাগুর সূত্রটা কি হয়, বা ভগ্নাংশের গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা লিখতে পারি এইভাবে, লবগুলোর গসাগু হয় আর হরগুলোর লসাগু হয়। কিন্তু এখানে তোমাদের ছিল কি না, লবগুলোর লসাগু হরগুলোর গসাগু, তাই এটা ভুল। তাহলে এই গেল 1-এর দাগের প্রশ্নের উত্তর। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন। 2-এর দাগের প্রশ্নে বলা রয়েছে কি, এখানে বলা আছে দুটি সংখ্যার গুণফল সমান উহাদের লসাগু গুণ ড্যাশ, অর্থাৎ শূন্যস্থান আছে। তাহলে কি হবে, দুটি সংখ্যার গুণফল সমান উহাদের লসাগু গুণ গসাগু হবে, এখানে হবে গসাগু। এবার 3-এর দাগের প্রশ্ন দেখো, বলছে পাশের এখানে শূন্যস্থান চিহ্নে বা ফাঁকা ঘরে হ্যাঁ অথবা না লিখে বলো নিচের গুলি সত্য না অসত্য। এটা আমাদের নির্ণয় করতে বলেছে। এই যেমন 18 ও 27 এদের লসাগু বলেছে 9, এটা হ্যাঁ কি না, এটা কখনোই নয়। হ্যাঁ, 18 এবং 27 এর লসাগু কত হবে, 54 হয়, কিন্তু এখানে দেওয়া রয়েছে কত, 9, তার মানে এটা ভুল, এটা না হবে, উত্তর হবে না।
এবার পরের প্রশ্ন 2-এর দাগের অর্থাৎ 3-এর দাগের 2, 18 এবং 27 এর গসাগু হলো 9, 9 2-এ 18 হয়, 9 3-এ 27 হয়, এটা সত্য বা হ্যাঁ? এটা সত্য বা হ্যাঁ? ঠিক আছে এটা। এবার 3-এর দাগে বলছে দুটি সংখ্যার গসাগু 5 ও তাদের লসাগু 75, একটি সংখ্যা 25 হলে অপর সংখ্যাটি কত হবে? তাহলে অপর সংখ্যা সমান কি হয় না, অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি এভাবে এর সমাধান করতে পারি, এই 5 গুণ 75 বাই হবে 25, অর্থাৎ 25 3-এ হবে 75 মানে 15 হবে। তাহলে অপর সংখ্যাটা হবে আমাদের কত না 15। তো এই হলো প্রথম পৃষ্ঠার অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 133-এর সংক্ষিপ্ত উত্তরধর্মী ও বিষয়মুখী প্রশ্নাবলী প্রশ্নমালা 25-এর যে 3টি প্রশ্ন ছিল তার প্রত্যেকটি প্রশ্নেরই সমাধান আমরা আমাদের এই পর্বের শুরুতেই তোমাদের তুলে ধরলাম। এবার আমরা চলে যাব বাকি যে প্রশ্নগুলো রয়েছে, এখনও 12টি প্রশ্ন আজকের পর্বের, তার সমাধানে। তার আগে আবারও বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর সেই সঙ্গে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমেই আমরা আগামী দিনে তোমাদের যে কেশবচন্দ্র নাগের যে জ্যামিতির প্রশ্নগুলো রয়েছে, তার পাশাপাশি কেশবচন্দ্র নাগের বীজগণিতিক যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান বা প্রশ্নমালাগুলো, প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি অঙ্কের সমাধান তুলে ধরা হবে এই কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর বই থেকে। তো অবশ্যই প্রত্যেককে বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তার পাশাপাশি ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে। এবার দেখো 4-এর দাগের প্রশ্ন, 3-এর 4-এর দাগের যে প্রশ্নটা ছিল সেখানে কি বলা রয়েছে, এখানে বলা রয়েছে দুটি সংখ্যার গুণফল 152, তাদের গসাগু 2, সংখ্যা দুটির লসাগু কত হবে? সংখ্যা দুটির গসাগু কত হবে? যেহেতু এখানে গুণফল দেওয়া আছে, তাহলে গুণফলকে আমরা গসাগু দিয়ে যদি ভাগ করি তাহলেই লসাগু পেয়ে যাব। অর্থাৎ 152কে এখন 2 দিয়ে যদি ভাগ করি, ভাগ করলে কত হবে না 2 7 14 ও থাকছে 1 12 2 6 12 অর্থাৎ 76। এটা হবে এর সঠিক উত্তর। এটা হলো হ্যাঁ, আর বাকিগুলো হলো না, এটাও না, এটাও না, অর্থাৎ 76 হবে উত্তর এক্ষেত্রে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে লসাগু সমান সমান হলো 76। এবার দেখো 5-এর দাগের প্রশ্ন বলেছে দুটি সংখ্যার গসাগু পি এবং লসাগু কিউ, একটি সংখ্যা আর হলে অপর সংখ্যাটি কত? আমরা কি জানি না, লসাগু গসাগু এবং যদি একটি সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা অপর সংখ্যা বার করানোর সময় লসাগু ইন্টু গসাগু করব এবং একটি সংখ্যা দিয়ে ভাগ করব যে সংখ্যাটা দেওয়া থাকবে। তাহলে পি কিউ বাই আর হবে। পি কিউ বাই আর কোথায় রয়েছে না, এই 1 নম্বর অপশানে রয়েছে, অর্থাৎ এটি হলো হয়েছে। তাহলে কোনটি হবে না, এক্ষেত্রে 1-এর দাগের অপশানটাই হবে সঠিক উত্তর, পি কিউ বাই আর। এবার 4-এর দাগের প্রশ্ন দেখো, 4-এর দাগের প্রশ্নে বলছে যে রেখাঙ্কিত অংশ পাশের চিত্রের পুরো ক্ষেত্রটির এ অর্ধাংশ, বি 1/3, সি 2/3, এ বি এবং সি এর মধ্যে কোনটি সত্য? তো এখানে দেখা যাচ্ছে কি মোট 6টা ঘর রয়েছে, 6টা ঘরের মধ্যে রেখাঙ্কিত রয়েছে 3টে ঘরে, তার মানে এই এ অর্ধাংশ এটি হলো সত্য, এ অর্ধাংশ, এটা হবে এ অর্ধাংশ, অর্ধাংশ এটা হলো সত্য। এবার দেখো 5-এর দাগের যে প্রশ্ন, 5-এর দাগের প্রশ্নে কি রয়েছে না, রেখাঙ্কিত অংশ পাশের চিত্রের পুরা ক্ষেত্রটির কত হবে 1/, এই স্টার অংশটি অর্থাৎ হরের অংশটি আমাদের বার করতে হবে। তো এখানে দেখো এই চিত্রতে দেখা যাচ্ছে মোট কতগুলো ঘর রয়েছে না, 1টা 2টো 3টে 4টে 5টা ঘর আছে। 5টা ঘরের মধ্যে একটা মাত্র রেখাঙ্কিত করা আছে, তার মানে 5 ভাগের 1 ভাগ রেখাঙ্কিত করা হয়েছে। তাহলে রেখাঙ্কিত অংশে পাশের চিত্রের পুরো ক্ষেত্রটির কি হবে না 1/5 অংশ হতো, এটা হবে 1/5 অংশ। তাই স্টার অংশে যেটা বসবে সেটা হবে কত না 5, এটা হবে উত্তর। এবার আমরা চলে যাব, তাহলে এই লুপ্ত চিহ্নটা পেয়ে গেলাম, 1/5 মানে 5 হবে, ওটাতে লুপ্ত চিহ্নটা হবে 5। 6-এর দাগের যে প্রশ্ন সেখানে বলেছে নিচের কোনটি বড়, এখানের মধ্যে কোনটা বড় হবে? এখানে দেওয়া আছে 1-এর দাগে রয়েছে 5/7, আর এটা রয়েছে 17/20। তো এক্ষেত্রে আমাদের বড় ছোট নির্ণয় করার ক্ষেত্রে আমরা কীভাবে নির্ণয় করব এটাকে না, উভয় ক্ষেত্রেই আমরা যদি এক্ষেত্রে লসাগু করি 7 আর 20-র মধ্যে, তাহলে হবে কত না 140। তো 140 দিয়ে এটাকে গুণ করলে 7 20, তাহলে 20 5 100 হবে এটা, আর এটাকে 7 দিয়ে গুণ হচ্ছে তাহলে 7 ধরো 119, মানে 5-এর 7 হবে বড়। তাহলে এখানে আমরা লিখব এই 5-এর 7টা হবে আমাদের বড়, এটাতে বড় হলো 5-এর 7। আবার পরের যে 2-এর দাগে রয়েছে 180/289, আর এটা রয়েছে 9/34, এখানে কে বড় হবে? এক্ষেত্রে যদি দেখো, এক্ষেত্রে আমরা এদের লসাগু করতে পারি। 17 হচ্ছে কত 289, আর এখানে আছে 34, 17 2-এ 2 দিয়ে গুণ আছে, আর এটা হচ্ছে 17কে 17 দিয়ে গুণ আছে। এখানে আমরা
এদের উভয়ে যদি লসাগু করি তাহলেও দেখা যায়, তাহলে সেখানে দেখব কি এক্ষেত্রে আরও 34 গুণ হচ্ছে, অর্থাৎ এখানে একটা 17 কেটে গিয়ে 2 থাকবে পরে আমরা যদি করি তাহলে 360, আর এখানে যেটা থাকবে এখানেও 34 দিয়ে যখন গুণ দেব তাহলে সেক্ষেত্রে এটা বড় হবে কে না, এক্ষেত্রে বড় হবে এই 180টা হবে সবচেয়ে বড়, অর্থাৎ এক্ষেত্রেও দেখা যাবে 180/289 হবে বড়। এবার দেখো এখানে আছে 3-এর দাগে রয়েছে 1.5 আর এটা আছে 2-এর 5, তো এদের মধ্যে কে বড় হবে না, এক্ষেত্রে 1.5 মানে এর একটা সংখ্যা রয়েছে যেটা পূর্ণ সংখ্যা বা গোটা সংখ্যা বলছি আমরা, তো সেই কারণে এই 1.5ই হবে বড়, এটা আমরা মুখে মুখেই নির্ণয় করতে পারি। তো এই গেল 6-এর দাগের প্রশ্নের উত্তর। এবার দেখো 7-এর দাগের প্রশ্ন, বলছে নিচের সংখ্যাগুলিকে মানের অধক্রম অনুসারে লেখো, অর্থাৎ সাজিয়ে লিখতে বলেছে। এখানে যদি আমরা সাজিয়ে লিখতে চাই তাহলে এখানে সবচেয়ে বড়কে আর সবচেয়ে ছোটোকে, তো এটা নির্ণয় করার জন্য আমাদের এদের প্রত্যেকের লসাগু করতে হবে। লসাগু করার পর আমরা এদেরকে দেখব কোন মানটা আমরা বেশি পাচ্ছি অর্থাৎ বড় পাচ্ছি, সেটাই হবে বড়। তো এইভাবে আমরা এদেরকে সাজিয়ে নেব। তো এটা গেল আমাদের 7-এর দাগের প্রশ্ন। এবার দেখো 8-এর দাগের প্রশ্নে রয়েছে এ বি সি এর কোনটি সত্য। এখানে রয়েছে 2.1/3 গুণ 3.2/5 সমান কত দিয়েছে না 6.2/15, 5.2/15 আর 7.14/15, কোনটা সঠিক হবে। তো এক্ষেত্রে তার মানে কত হচ্ছে 3×2=5, 3×6 = 7, 7-এর 3 গুণ 15×2=17, 17-র 5, তাহলে এটা হচ্ছে 7-এর 3 গুণ 17-র 5 সমান সমান কী হবে, তাহলে উপরে উপরে যদি আমরা গুণ করি তো দেখো এক্ষেত্রে যদি গুণ করতাম 7-এর 3 আর হচ্ছে 17-র 5, 7-এর 3 এই 7-এর 3 আর হলো 17-র 5, তাহলে 7×7 হবে 119/15, তাহলে কত হয় 7×15 105 আর 4/15, অর্থাৎ 7×4=15 হবে এক্ষেত্রে সঠিক উত্তর, 7×4=15। তাহলে এক্ষেত্রে দেখো এই প্রশ্নটার উত্তর হবে তাহলে এই 7×105 এটা 14 হবে, তার মানে এটা হবে উত্তর, অর্থাৎ এই সি এর দাগের অপশানটা হবে সঠিক উত্তর। তো এই গেল আমাদের কত দাগের প্রশ্নের উত্তর না 7-এর দাগের। এবার আমরা ঠিক এরকমভাবেই চলে যাব আমাদের পরে যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। তার আগে আবারও বলবো যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার পরের প্রশ্নগুলো সমাধান করি। তো এবার দেখো 9-এর দাগের যে প্রশ্ন, 9-এর দাগের প্রশ্নে বলা রয়েছে 1 ভাজিত তৃতীয় বন্ধনীর ভিতরে রয়েছে 1 + 1 ভাজিত দ্বিতীয় বন্ধনীর ভিতরে রয়েছে 1 + 1 ভাজিত প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে 1 + 1 ভাজিত 2। এবার রয়েছে কি না প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, এর 3। তো এই সরল অঙ্কটি সমাধান করতে হবে এবং এই রাশির পাশে কোনটি সঠিক তাও তোমাদের নির্বাচন করতে হবে। তো তার জন্য এখানে অপশান দেওয়া রয়েছে। তো দেখো এই মাল্টিপল চয়েস প্রশ্নটির উত্তর আমরা কিভাবে করব। এক্ষেত্রে আমাদের প্রথমে কাজ হবে এই প্রথম বন্ধনীর ভিতরে থাকা অংশটির কাজ করা। তো সেক্ষেত্রে আমাদের এই অংশটার কাজ করতে গিয়ে প্রথমে ভাগের কাজ করতে হবে। তার মানে এখানে আমরা যেটা পাবো সেটাকে আমরা এই সরল অঙ্কের মতোই করে দেখাচ্ছি তোমাদের। এইভাবে 1 + 1 ভাজিত দ্বিতীয় বন্ধনী 1 + 1 ভাজিত প্রথম বন্ধনীর ভিতরে, তাহলে আমরা পাবো 1 + 1-এর 2। এখানে 1 ভাজিত 2 ছিল তাই 1-এর 2 লিখলাম। এখন প্রথম বন্ধনীর কাজ কিন্তু এখনও আমরা চালিয়ে যাব। তার মানে কত 1 + 1-এর 2 সমান সমান কত হবে 3-এর 2 হয়ে যাবে এটা, তাহলে সমান 1 ভাজিত তৃতীয় বন্ধনী 1 + 1 ভাজিত দ্বিতীয় বন্ধনী 1 + 1 ভাজিত এখানে পাচ্ছি আমরা তাহলে 3-এর 2। এবার দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী শেষ, এর 3 সমান 1 ভাজিত তৃতীয় বন্ধনী 1 + 1 ভাজিত কত হবে এখানে না, এক্ষেত্রে এই ভাগের কাজটা আগে করব আমরা। তাহলে এখানে আমরা এভাবে লিখব 1 যোগ এই 1 গুণ 2-এর 3 হয়ে যাবে, অর্থাৎ এখানে এর 3 লিখলাম সমান সমান 1 ভাজিত তৃতীয় বন্ধনী 1 + 1 ভাজিত হবে কত না, এখানে দ্বিতীয় বন্ধনীর ভিতরে লিখব আমরা তাহলে এই 1 যোগ 2-এর 3 মানে 3 × 1 = 3, 2 = 5, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের ভাজিত আমরা লিখব 5-এর 2 সরাসরি লিখে নিলাম, এর 3 সমান 1 ভাজিত তৃতীয় বন্ধনী 1 যোগ এখানে আমরা এবার কি করব না 1 গুণ 2-এর 5 উল্টে যাবে, ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন করেছি তো সেই কারণে আমরা কি করলাম না উল্টে নিলাম। তৃতীয় বন্ধনী এর 3 সমান 1 ভাজিত তৃতীয় বন্ধনীর ভিতরে থাকছে তাহলে কত না, এক্ষেত্রে আমরা লিখব 5 আর 2 = 7, অর্থাৎ এটা হবে আমাদের
7/5 এর ছিল, তাহলে এর 3 সমান সমান দিয়ে আমরা কি লিখতে পারি না, এক্ষেত্রে লিখবো আমরা প্রথমে তাহলে আমাদের এই এর কাজ, অর্থাৎ 1/21/5 সমান সমান লিখতে পারি এবার কি না 1 গুণ 5/21 সমান হবে 5/21। তাহলে উত্তরটা হবে আমাদের এই 5/21 হবে আমাদের সঠিক উত্তর। তো দেখো এখানে যে অপশানগুলো দেওয়া ছিল তার মধ্যে এখানে কোনটি তাহলে সঠিক, এখানে বলেছে 15/8, 21/5 আর রয়েছে 5/24। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা আমরা পেয়েছি কত না 5/21 পেয়েছি, অর্থাৎ এখানে কোথাও ভুল রয়েছে। দেখো এখানে একটা ভুল রয়েছে, সেই ভুলটা হলো এই এখানে আমরা যখন করলাম 1 + 1 ভাই তো 3/2, তাহলে সেক্ষেত্রে কী হয়েছে উল্টে গিয়ে 2/3, তাহলে 2/3 সঙ্গে যখন 1 যোগ হচ্ছে তাহলে কত হলো 3 × 1 = 3, 2 = 5, অর্থাৎ 5/3 হবে, এখানে হবে 5/3, এটা হবে আমাদের 5/3। এই 5/3 তার মানে উপরে আছে 3, নিচে আছে আমাদের 5, 3/5 ছিল। এখন 5 × 1 = 5 আর 3 হবে 8, অর্থাৎ এটা হবে 8/5, 8/5। তাহলে কত হচ্ছে না 8 × 3 = 24, এখানে পাবো আমরা 24। তাহলে 1/24 সমান সমান 5/24, মানে উত্তরটা হবে তাহলে 5/24, এটাই হবে আমাদের সঠিক উত্তর। 5/24 হবে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে 9 দাগের প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার দেখো 10 দাগের প্রশ্ন, মানে 5/24 অর্থাৎ সি এর অপশানটা হবে সঠিক উত্তর। 10 দাগে রয়েছে নিচেরগুলির সত্য হলে স্থানে হ্যাঁ, সত্য হলে আর ওই যে ড্যাশ স্থানে না লেখো যদি মিথ্যা হয়। তাহলে এখানে দেওয়া রয়েছে কি 0.1 গুণ 0.1 সমান বলেছে 0.1, না 1 1 হলে 1 হবে, কিন্তু দশমিক হবে দুটোর পর, যেহেতু এখানে একটা মোট দুটোর পর দশমিক হবে, তার মানে উত্তরটা হতো 0.01, তাই এটা হলো মিথ্যা, এটা হবে তাহলে না। এবার রয়েছে 0.1 গুণ 0.1, তাহলে এটা সত্য, এটা হলো হ্যাঁ, এটা হবে হ্যাঁ। এখানে রয়েছে 0.1 গুণ 0.1 সমান শুধু 1, এটাও হবে না, এটাও হবে না। তাহলে 10 দাগের প্রশ্নের সমাধানও হয়ে গেল। এবার দেখো বলেছে কোনটি বড়, 0.4 অর্থাৎ 4 দশাংশ, আর এখানে আছে 0.39 অর্থাৎ 3.9 শতাংশ, দশাংশ এবং শতাংশ, অর্থাৎ এখানে 4 দশাংশ অর্থাৎ এটাকে বড় হবে, তাহলে কোনটা বড় না এখানে 0.4 হবে বড়। এবার দেখো নিচের কোনটি সত্য সেটা আমাদের যাচাই করতে হবে। এখানে বলা আছে 2.25 + 9, তার মানে এখানে নিচের কোনটা সত্য, এখানে রয়েছে 0.25, এখানে রয়েছে শুধু 25 মানে 25, এটা আর এটা 2.5 দেওয়া আছে। এই যে 9 সংখ্যাটা, তাহলে কি এখানে 9 যদি যোগ করতে তাহলে 9 × 2 = 11 হওয়ার কথা, কিন্তু তার মানে এখানে কোথাও একটু অঙ্কটাতে ভুল রয়েছে, হয় এখানে দশমিক আছে কোথাও, তাহলে দশমিক কোথায় রয়েছে, দশমিক নাই মানে আমরা সবসময় জানি শেষে আছে, তাহলে এটা কিন্তু 11.25 হওয়ার কথা। কিন্তু এই উত্তরগুলোর মধ্যে যদি সঠিক করতেই হয় আমাদের, তাহলে এটা যদি আমরা 90 ধরি অর্থাৎ 9 ধরি, তাহলে কত হবে 0.9 ধরলে এটা 9 × 2 = 11, এটা তো আসছে না, তাহলে এখানে আমরা এটাকে 0.9 যদি ধরতাম তাহলে 90 হতো, 90 করলে 0, 9 × 2 = 11, 3 হয়ে যাচ্ছে এখানে, তাহলে 3.15 হতো, কিন্তু সেটা হচ্ছে না, তার মানে দশমিক এখানে কোথাও একটা ভুল রয়েছে। তো দেখো এই সংখ্যার সমাধান কিন্তু আসছে না, বলছে নিচের কোনটি সত্য হবে, 225 আর এটা 2.25 আছে, তাই এটা আসবে না, এটা কোথাও ভুল আছে অঙ্কটাই। এবার দেখো 13 দাগের প্রশ্ন, 13 দাগের প্রশ্নে রয়েছে ভাজ্যতে রয়েছে 0.35, ভাগফলে রয়েছে 0.175 হলে কোনটি সত্য। এখানে অপশান দেওয়া আছে, অপশান দেখো দেওয়া রয়েছে এখানে কি কি না, এখানে অপশানগুলোতে দেওয়া রয়েছে 0.02, 0.2, শুধু 2 আর 20। তাহলে এখানে ভাজ্য ভাগফল দেওয়া আছে, আমাদের কোনটি সত্য, যদি ভাজ্য এত হয় ভাগফল এত হয় তাহলে ভাজক কত হবে, ভাজক এই ভাগফল এই ভাজ্যকে আমরা ভাগফল দিয়ে ভাগ করব, অর্থাৎ 0.35কে দেখো এই 0.35কে আমরা ভাগ দিচ্ছি 0.175 দিয়ে। এখন এই দশমিক তোলার জন্য আমরা নিচে 100 দিয়ে গুণ করব আর উপরে 1000 দিয়ে গুণ করলাম, তাহলে এই দশমিক উঠে গেল। এখন দশমিক উঠে যাওয়াতে দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, তাহলে কত হবে না, তাহলে আমাদের পাই দিয়ে যদি কাটি, পাই দিয়ে 10, পাই দিয়ে কাটলে 5 × 3 = 15, 5 × 5 হবে 25, এবার 35 × 1 = 35, তার মানে এটার উত্তর হবে 2, তাহলে সংখ্যাটার উত্তর বেরোবে কি না 2, তাহলে এক্ষেত্রে এই অপশান 3 হবে সঠিক উত্তর, 2 হলো
উত্তর। এটা গেল। এবার বলছে কোনটি সত্য, 14 দাগের প্রশ্নে কোনটি সত্য দেওয়া আছে 18/18, এটা আছে 0.18 তার মানে দেওয়া রয়েছে, তাহলে কোনটা সত্য হবে না? এক্ষেত্রে দেখো এখানে ছিল 18/0.18, তো এই দশমিক তোলার জন্য ঠিক আগের মতোই আমরা এই উপরে 18কে 100 দিয়ে গুণ দিতে পারি। 18কে উপরে 100 দিয়ে গুণ দিলাম, আর নিচে 18 আছে, তাহলে 18 × 18 সমান সমান কত হলো 100, তাহলে সংখ্যাটা হবে কত আমাদের না 100 হবে, অর্থাৎ এই 4-এর অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার দেখো আজকের পর্বের যে শেষ প্রশ্ন, আজকের প্রশ্নের শেষ প্রশ্ন বলছে কোনটি সত্য এখানে 5.5 টাকা, তার মানে কত হয় 5 টাকা 50 পয়সা। এই কথাটা এখানে লেখা রয়েছে 5 টাকা 5 পয়সা, এটা ভুল, 5 টাকা 50 পয়সা, এই 2-এর দাগের অপশানটা হলো সঠিক উত্তর। তো এই ছিল আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন। তার পাশাপাশি এই বইয়েতেই যে সমস্ত মাল্টিপল চয়েসের কিছু প্রশ্নের উত্তর করে দেওয়া ছিল তাও যেমন বিশ্লেষণ করে দিলাম, উত্তরগুলি কিভাবে করা যায় বা করা হয় তাও বলে দিলাম, এবং সেই সঙ্গে তোমাদের এই প্রশ্নমালা কী জন্য আমাদের প্রয়োজন বা কেনই বা আমরা এরকমভাবে অঙ্কগুলো তোমাদের শিখতে হবে তার সম্পর্কেও বিস্তারিত আলোচনা করে দিলাম। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করব। তার আগে আবারও বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। নমস্কার, দেখা হবে আগামী পর্বে।